আসসালামু আলাইকুম। জুলাই এবং আগস্ট ২০২৪ সাল, এটা নিয়ে আমাদের ভিতরে এখন পর্যন্ত ক্লিয়ারলি না আন্তর্জাতিক, না দেশের কোনো ইন্টালেকচুয়াল, না একজন সাধারণ যে আহত শ্রমজীবী, পেশাজীবী, কেউই আমরা স্পেসিফিকভাবে কোনো ব্যাখ্যা, কারণ কোনো কিছুই আমরা কিন্তু দিতে কেউ পারি নাই। কেন পারি নাই? কারণ একটা মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে যে ১৫ বছরে যে আওয়ামী সরকার যে এককভাবে শাসনতন্ত্র কায়েম করছে, বোথ পজিটিভ নেগেটিভ দিক আছে। 100% পজিটিভ নো, 100% নেগেটিভ নো, বাট ভালো মন্দ মিলায় সকলেই। আমি পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা কোনোটাই আমি যাচ্ছি না। ৫ই আগস্টের পরবর্তী সময়ে আমাদেরকে দেশের জঙ্গি সংগঠন, বিশেষ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের টেররিজম বলতে একটা শব্দ আছে, টেররিজম মুসলমান সম্প্রদায়ের দিকে আঙ্গুল তোলা হয়, বাট নো, ধর্ম একটা টুলস। যে টেররিজম করে, আত্মঘাতী হামলা চালায়, সে মুসলমান না, সে হিন্দু না, সে বৌদ্ধ না, সে খ্রিস্টান না, সে মানুষ না, সে অন্য কিছু। BIDS, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ, আর গভর্নমেন্টের আগে সাহিত্য ডিরেক্ট গভর্নমেন্টের ইনস্টিটিউশনাল, তাদের জবাবদিহিতা কোনোদিন কেউ করছে কি না, বা তাদের যে কার্যক্রম সেই পাকিস্তান পিরিয়ড থেকে টু দ্য পয়েন্টে তাদের সার্কুলেশন অনেক কিছুতে আমাদের দেশে কোথাও চারটা জিনিসের প্রয়োগ গত ৫৪ বছরে, বিশেষ করে আমি গত ২ যুগ, অর্থাৎ আমি ঢাকা ইউনিভার্সিটি যখন ফার্স্ট ইয়ারে ৯৯ সালে ভর্তি হয়েছি, এখন ২৪-২৫, তার ২ যুগ। নলেজ, রেসপন্সিবিলিটি, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, বঙ্গবন্ধু ৪ নীতি, যা সারা পৃথিবীর ২৩৫টা দেশের সঙ্গে ডিপ্লোমেসি স্টেবল করা সম্ভব। বঙ্গবন্ধু ৪ নীতি ছাড়া আপনি কীভাবে চীনের সাথে সম্পর্ক করবেন, রাশিয়ার সাথে সম্পর্ক করবেন? ৪ নীতি ছাড়া একটা দেশ হয় না, স্বাধীন সার্বভৌমত্ব দেশ হয় না। যাহা সত্য তাহা আমাদের স্বীকার করতে হবে। হ্যাঁ, মানুষ মাত্রই ভুল করে। ক্ষমতার সময় ক্ষমতা ভিড় মানুষকে খায়। বঙ্গবন্ধুর একটা মাত্র ভুল ছিল আমার দৃষ্টিভঙ্গিতে, একটা মাত্র ভুল। বাকশাল গঠন যেদিন করেন, সেই স্টেজে শুধু রাজনৈতিক দল না, সবাইকে ডেকেছিলেন। বাকশাল গঠন করে দেওয়ার পরে আর বাকশালের যে সভাপতি না হতেন, আর কোনো ভুল ওনাকে, ওনার যে ভুলগুলো আছেন, আমি ইনশাল্লাহ আমি ফেস করতে, চ্যালেঞ্জ করতে রাজি আছি। ইভেন তার ফ্যামিলি মেম্বার যদি কেউ থাকেন, তাকেও আমি চ্যালেঞ্জ করতে রাজি আছি, অ্যাজ পার আমার ডকুমেন্টেশন, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ডকুমেন্টেশনের উপরে। এনিওয়ে, বঙ্গবন্ধুই, যা আমাদের বিগত দিনে হয়ে গেছে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, কৃষ্টি, কালচার, যে আন্দোলন হয়েছে, যে ছেলেগুলো মারা গেছে, সে ছেলেগুলো যদি আর যারা বেঁচে আছে, তারা এখন কি দেখতেছে, তারা কতদিন পরে যে ট্রিটমেন্টের টাকা পাইলো, আর ইফতার পার্টি। এনিওয়ে, নেগেটিভে আমি যাব না। আমাদের অলিম্পিক ঠেকার মতো সিচুয়েশন হয়ে গেছে। একটা অন্তর্বর্তীকালীন সরকারের একটাই কাজ থাকে, তো যে বা যাহারা আমরা যাহা করতেছি আমরা ঠিক করতেছি না। নাম্বার ওয়ান, আমি বিগত দিন অনেক দিন যাবৎ থেকে বলতেছি ২০১৩ সাল থেকে ডাটা আমার কাছে যদি থাকে, বিশেষ করে ২০১৩ সালে গত সরকারের আমল থেকে ডুয়াল সিটিজেনের হিড়িক পড়ে। পুলিশ অফিসার, বড় আমলা, রাজনৈতিকবিদ, ডুয়াল সিটিজেন
আগে ছেলে মেয়েগুলো পড়তে যায়, ওয়াইফ চলে যায়, সম্পদ করে, ইটস এ ভেরি নর্মাল। তো আমি আজকে একটা ডিসিশন মন থেকে নিলাম যে আমারও একটা ডুয়াল সিটিজেন নেওয়ার ইচ্ছা ছিল, বাট বর্তমান প্রেক্ষাপট ডুয়াল সিটিজেনের ইস্যুতে যত বাংলাদেশের ডুয়াল সিটিজেন আছে গত 71 সালের পর থেকে যা ডাটা পাওয়া যায় আমাদের ইমিগ্রেশন বা প্লাস আমাদের যে জনশক্তি আমাদের ডাটায়, তাহাতে একটা সিদ্ধান্ত নিলাম যদি কোনোদিন ডুয়াল সিটিজেন নিতে হয় তাহলে বাংলাদেশের পাসপোর্টটা আমি স্যালেন্ডার করে সেই দেশের নাগরিকত্ব নেব। অর্থাৎ আমি কখনোই দোমুখ সাপ হব না। অবশ্যই যে ডুয়াল সিটিজেন সে দোমুখ সাপ, এবং ডুয়াল সিটিজেন যারা অবশ্যই বাংলাদেশে ভালো দেশে, তাদের টাকা পয়সা বেশি, কোনো অবস্থাতেই একটা জিনিস মনে রাখেন, একটা জিনিস যে আমি প্রথমেই বলছি 6টা বাংলাদেশের রাজনৈতিক দল আন্তর্জাতিকভাবে আছেন। প্রথমে এখনও যে কেউ গুগল সার্চ করে দেখেন, নাম্বার 1-এ বাংলাদেশ আওয়ামী লীগ, নাম্বার 2-এ আছে বাংলাদেশ জাতীয়বাদী দল, বাংলাদেশ 3-এ আছে জামাত ইসলাম বাংলাদেশ, তারপরে 4-এ জাতীয় পার্টি আছে, আর ইসলামী আরেকটা রাজনৈতিক সংগঠন যা আছে। মানে প্রথম 3টা রাজনৈতিক দল আর বাকি 2টা বা 3টা রাজনৈতিক দল একটা যদি সিট পায় তাহলে সেটাই 6টার ভিতরে কাউন্ট করা হয়েছে। মানে এরকম একটা ক্যালকুলেশন আমার দৃষ্টিভঙ্গিতে মনে হলো। হোয়াট এভার 50টা রাজনৈতিক দল হোক, 100টা রাজনৈতিক দল, জামাত ইসলাম স্টিল নিবন্ধিত না। দয়া করে নিবন্ধন হন এবং সব ভুলে যান আপনারা। যে চলে গেছে সে কোনো দিন ব্যাক আসবে না। যে অসুস্থ, যে চলে গেছে তার ফ্যামিলি জানি কষ্ট না পায়। আমি মারি আপনি মারি কে মারছেন এরে ঘাটতে গেলে আমরা নিজেরা টুকরো টুকরো হয়ে যাব। জাতীয় আন্তর্জাতিকভাবে ইন্টারনালি সব দিক দিয়ে আপনারা সবাই জানেন। একটা ইস্যুতে একমত হন, ডুয়াল সিটিজেন তাদেরকে আমরা সম্মান করি, স্যালুট করি। তারা যেভাবেও অর্থের মালিক হয়েছেন, শিক্ষার মালিক অর্থাৎ শিক্ষিত হয়েছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছেন, তারা আমাদের মুকুট স্বরূপ। কিন্তু তারা আমাদের জন্য যদি কোনো ডিসিশন মেক করেন, 100টা ডিসিশনের যদি 99 ডিসিশন আমাদের পজিটিভ হয়, একটা ডিসিশন যদি নেগেটিভ হয়, তার সাফারার কে? আমি, আপনি। একবার চিন্তা করুন, আওয়ামী লীগ থেকেই শুরু হোক, সবচেয়ে বেশি ডুয়াল সিটিজেন আওয়ামী লীগের মন্ত্রী, এমপি এবং শেখ পরিবারের। একমাত্র শেখ হাসিনা ডুয়াল সিটিজেন না। এখন পর্যন্ত যত তার ভয়েস যা আছে না আছে, আমি কিছু শুনি না। আমি সেদিনই শুনব যেদিন তিনি জনসমক্ষে আসার মতো এবং জনসমক্ষে বক্তৃতা দেওয়ার মতো একটা বক্তৃতা দেবেন, যাহা সর্বজন বিদিত এবং গ্রহণযোগ্য হবে। হয়তো সময় চলে আসছে। একভাবে কখনোই থাকে না। যারা এক্সট্রিমিজম করে, যারা টেররিজম করে, যারা অ্যাম্বুলেন্সে 28 তারিখে আগুন দিয়ে, বাংলাদেশে 28 তারিখে অ্যাম্বুলেন্সের আগে কোনো দিন আগুন দেওয়া হয়নি। তার আগে ওয়ার্ল্ডে আর একটা জায়গায় দেখেছি, মিডল ইস্টে। তখন এক্সট্রিমিজম শব্দটা আমাদের যুক্ত হয়ে যায়। এখন টেররিজম, নেফারাস, অর্থাৎ ওই তার কাটে বেড়া কেন দিচ্ছে আমাদের দেশটা যোগাযোগের জন্য এশিয়ার 44টা দেশের সাথে, গাল্পে এশিয়ার 44টা, এশিয়া প্যাসিফিকের 56টা এবং গাল্প রিজিয়নের 14টা কান্ট্রির সাথে ডিরেক্ট যোগাযোগ সহ আন্তর্জাতিক সব জায়গায় যোগাযোগের একটা বর্তমান কেন্দ্রবিন্দু হচ্ছে বাংলাদেশ। আর সবচেয়ে বড় সুবিধা এখানে চলে আসছে, বাংলাদেশের সিকিউর না, বর্ডার নিরাপদ না, সিকিউর না। অর্থাৎ যে কেউ সেগুলো যেতে পারতেছে, আসতে পারতেছে। ডিজিটাল রাইজ, ডিজিটাল ইনফরমেশন, প্রোপাগান্ডা, আগে নিজেদেরকে এক হইলে এগুলো
নির্মূল করা সম্ভব। আগে আমাদের ডিসিশনে আসতে হবে। একটা জিনিস, আসিফ নামের যে ছেলেটা উপদেষ্টা বর্তমানে, সে যে সেনাপ্রধান সম্পর্কে একটা বিবৃতি দিয়েছিলেন, তার আগে দিয়েছিলেন 11 তারিখের পরে যে হাসনাত প্রধান উপদেষ্টার বাসায় যে ছেলেগুলো আক্রমণ বা ঘেরাও করলো, আমার প্রশ্ন, প্রধান উপদেষ্টা কি আইনের স্মরণ করেছিলেন? তার বাসা ঘেরাও হয়েছে, তিনি কি আইনের ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টকে জানিয়েছিলেন? আমার নাম্বার ওয়ান প্রশ্ন। তিনি কি সেনাবাহিনী, তখন এখনও তো সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনীকে জানিয়েছিলেন? যদি জানিয়ে থাকে দুই ডিপার্টমেন্টকে, তারা কি এগিয়ে আসি নাই? রাত 3টার সময় যে কোন ছেলেটা সবাইকে নিয়ে আসলো, সেটা হচ্ছে যে হাসনাত আবদুল্লাহ। পয়েন্ট টু বি নোটেড, হাসনাত আবদুল্লাহর সাথে পদ্মায় সাবেক আওয়ামী সরকারের মুখপাত্রদের 16 জুলাই পদ্মায় কি মিটিং হয়েছে, জুলাই 20 তারিখেও কি মিটিং হয়েছে, তাহলে 5ই আগস্ট কেন তৈরি হলো? প্রধানমন্ত্রী কি এটা জানেন? কতটুকু জানেন? কি জানেন? আমি বিগত দিনে যাব না। সাস্টেইনেবিলিটিতে আমি বিশ্বাস করি, অর্থাৎ এক্সিস্টিং যা আছে তারপর নেগেটিভ ইম্প্যাক্ট না ফেলে। আমি যত অপরাধ করি, আপনি আমাকে আমার সন্তানের সামনে মারেন, কাটেন, আমার সন্তান কোনো দিন ভুলতে পারবে না। এই ইফেক্ট চলতেই থাকবে। তাহলে যে অপরাধ করবে তার কি বিচার নেই? অফকোর্স আছে। ন্যায্যতা, ন্যায্যতা, ন্যায্যতা। আমাদের দেনার দায়ে আমরা জর্জরিত। বর্তমান ইউনূস সরকার আসার পরে শুধু লোন, লোন, লোন। কেন? কি দরকার? নিজেদের ক্রেডিবিলিটির জন্য কিছু তো করতেছেন না। আমাদের আইসিটি ইনফ্রাস্ট্রাকচার সম্বন্ধে বর্তমান উপদেষ্টা পরিষদের আইসিটি রিলেটেড উপদেষ্টা কেউ আছে কি না আমি আর খোঁজ নেই। একজন যদি আইসিটি রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার সম্বন্ধে 1/3 বলতে পারেন, আগামীকালকেও 24 ঘন্টা স্টাডি করেন, যদি 1/3 বলতে পারেন, আমি বাংলাদেশ পাসপোর্ট স্যানিটাইজ করে চলে যাব। সবচেয়ে বড় ইনফ্রাস্ট্রাকচার আইসিটি ইনফ্রাস্ট্রাকচার, সেটার দিকে আমাদের নজর নাই। অনেক কিছুতেই নজর নাই, অনেক কিছুই না। কেন না, কেন কি কারণে না, সেই দিনগুলো শেষ। এখন যে রাজনৈতিক দল আছেন, আমি জামায়াত ইসলামকে রিকোয়েস্ট করছি, অনুরোধ করতেছি, আপনারা নিবন্ধন করেন। এনি হাউ ইনশাল্লাহ ডিসেম্বরের ভিতর নির্বাচন হবে এবং ইনক্লুসিভ নির্বাচন হবে, ফেয়ার নির্বাচন হবে। হয়তোবা মাসেল পাওয়ার তো দূরের কথা, আমাদের 1 টাকা নাও লাগতে পারে, আন্তর্জাতিক সম্প্রদায়ও তো করে দিতে পারেন, তাহলে তো আমাদের সুবিধা। আমাদের বিরোধীদের চিন্তা করার দরকার নাই। ফেয়ার নির্বাচন হবে, যে যেভাবে আসবে আসুক, মোস্ট ওয়েলকাম। আর যে বা ডুয়াল সিটিজেন যারা, অনত বিলম্বে তাদেরকে, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস হন, আমি আসিফ প্রসঙ্গে আসি। আসিফ যে কথাটা বলছেন, সেটা যেহেতু সেনাপ্রধান বা সেনা সদর দপ্তর থেকে সেটাকে বাকওয়াজ বা এটা বলছে, এর কোনো ভিত্তি নাই, অতএব আমি মন্তব্য করতে চাইনি। তারপরে মন্তব্য করতেছি আসিফের মিথ্যাচারের কারণ, সেনাপ্রধান তো ঠিকই বলেছিলেন যে একজন কনভিক্টেড পারসন, একজন ডুয়াল সিটিজেন কিভাবে একটা দেশের প্রধান হতে পারেন। আগে তার কনভিক্টেড, তার মামলাগুলো শেষ করে না তাকে প্রধান করত। আমি কি অযৌক্তিক বললাম? আমি বিএনপি সম্বন্ধে তেমন কিছু জানি না, জামাত ইসলাম সম্বন্ধে তেমন কিছু জানি না। আমার কথাগুলো শোনেন, আমাকে ডাকেন, যুক্তিতর্ক আমাকে জিজ্ঞেস করেন, আমি 1000 লাইন আমি তথ্য সহকারে উপস্থাপন ইনশাল্লাহ করতে পারবো। বাট আমার প্রথম প্রধান অনুরোধ হচ্ছে, একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনা ডুয়াল সিটিজেন না। তার ট্যাক্স ফাইলে 9 কোটি সামথিং টাকা আছে।
আমি অনুরোধ করেছি আজকে, আমার অনুরোধ পৌঁছায় না, কারণ বাংলাদেশ আওয়ামী লীগের গত 10 বছরে আমার কোনো কিছু এক্সেস নাই। কেন নাই? আবার আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আওয়ামী 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 বঙ্গবন্ধুর আওয়ামী। শেখ হাসিনা যদি সেই আওয়ামীতে নিতে পারে, জান দিতে পারবো। কোন আওয়ামী? নলেজ, রেসপন্সিবিলিটি, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, এবং সেই সাথে ন্যায্যতা। একটা স্পিচ, একটা বক্তৃতা, একটা প্রোপাগান্ডা, ডিজিটাল প্ল্যাটফর্ম আওয়ামী লীগের কেউ বিশ্বাস করবেন না, শুনবেন না দয়া করে, কারণ এটা আওয়ামী লীগের না। যদি বলেন কিভাবে আওয়ামী লীগের না, তখন আমি প্রমাণ দিতে বাধ্য হব। আমি চাই না এটা দিতে। আমাদের জননেত্রী শেখ হাসিনা যদি ডল সিটিজেন তার দল থেকে বাদ দিতে পারেন, এবং তিনি যদি ন্যায্যতা, এবং তিনি যদি জনসমক্ষে এসে একটা বক্তৃতা স্পিচ দেওয়ার মতো, এবং সেটা যদি সকলের কাছে গ্রহণযোগ্যের মতো হয়, আমার আর কিছু বলার নেই। বাট তিনি যতদিন না ফেসে আসতে পারবেন, এবং এই করাপ্টেড, এই ডুয়াল সিটিজেন, সে হোক তার নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের ঘর থেকে আগে শুদ্ধ চার করতে হয়, তিনি যদি পারেন, আমি আমার এই দেশের জন্য জীবন উৎসর্গ করবো, অথবা এই দেশের পাসপোর্ট সিলিন্ডার করে অন্য দেশের আমি সিটিজেনশিপ নেব, কারণ আমি ডুয়াল সিটিজেনশিপ নেব না। আমি হয়তো আপনাদের বোঝাতে পেরেছি। যাহারা আছেন, এবং সকলের প্রতি একটা অনুরোধ, কেউ ফিজিক্যাল অনুপস্থিতিতে যদি সামনে কোনো, যেমন বিএনপির হোক, আওয়ামী লীগের কেউ নাই, বিএনপি বা জামাত ইসলামের সিনিয়র লিডাররা কি লিড দিচ্ছেন না? তারা সামনে আসে না? হ্যাঁ আছে। ছাত্র জনতা যেই হোক, কোনো কারোর লিডে যদি তোমরা ফার্দার নামো, তাকে আগে প্রশ্ন করবা যে আপনি আসেন, আপনি লিড দেন, আপনার পিছনে আমরা আছি। বাবা রে, বিদেশে যারা আছে খুব ভালো আছে, শান্তিতে আছে। তুমি আমি নয়, সাময়িকভাবে খরচের টাকা পাচ্ছি রে বাবা। জানটা তো আমার যাচ্ছে, তোমার যাচ্ছে, আমার সন্তানের যাচ্ছে। আমি কি বুঝাইতে পারছি? আমার একটা মাত্র সন্তান, 17 বছর বয়স। আমি বলছি আমি জীবন দেবো, আমি বুক পাইয়ে দেবো, সন্তান দেন না। 2টা দিন যাবৎ আমার এই 17 বছরের সন্তান নিয়েই কথা। এই কারণে মনের দুঃখে বললাম, হয়তোবা আমি আজকে একটা অ্যাপ্লাই করছি অলরেডি, যে বাংলাদেশের পাসপোর্ট স্যারেন্ডার করে দেবো, বাট সত্য হচ্ছে আমাকে যদি সেই দেশের সিটিজেনশিপ দেয়, আমি বাংলাদেশের পাসপোর্ট স্যারেন্ডার করে চলে যাব। বাট আমি আমার জীবন দিতে চাইছিলাম। আমার জীবন যদি না নিয়ে আমার সন্তানের জীবন নেয়, এবং আমার দ্বিতীয় ইস্যু আর যে কোনো কারণে আল্লাহর দিন নেই, আমি কারোর সম্বন্ধে বললাম না। বাট বাট আমাকে মারেন, আমার ফ্যামিলিকে জ্বালায় পড়ায় দেন, আপনারা পৃথিবীর কেউ কোথাও দাঁড়াতে পারবেন না। আমি যে ডকুমেন্ট দেখাতে পারবো, আমি ডকুমেন্ট দেখাবো না, ডকুমেন্ট অটো সত্য প্রকাশ হবে। বাট সেটা যেন কোনো দিন প্রকাশ না হয়, কারণ আজ আমি আপনার গোপনীয়তা ঢেকে রাখবো, কাল রোজ কিয়ামতের দিন আল্লাহ আমার গোপনীয়তা ঢেকে রাখবে। মুনকার নাকির তাকে পারমিশন দিই নেই আল্লাহ এই জায়গার খবর নেওয়ার। এই জায়গার খবর একমাত্র আল্লাহ জানে, আমি জানি। ডুয়াল সিটিজেন যারা আছেন, যদি পাসপোর্ট স্যারেন্ডার করে বাংলাদেশের বাঙালি হতে পারেন, বাংলাদেশের রাজনীতিতে আসেন। আর বর্তমান নীতি নির্ধারক, দায়িত্বপ্রাপ্ত যে কোনো কিছুতে ডুয়াল সিটিজেন, আপনারা ভদ্রভাবে কীভাবে কুইট করবেন সেটা চিন্তা করেন। আপনাদের কোনো পলিসি কেউ অ্যাকসেপ্ট বাংলাদেশে সবাই করলে আমি করবো না, আমি করবো না, করবো না, করবো না। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আর আমি ডক্টর ইউনূস সাহেব, আপনার 17 ভাই বোন সম্পর্কে আমি জানি। আমি আর ইন ডিটেলসে গেলাম না। আমি দেখি যদি আল্লাহ জীবিত রাখে, একদিন 2 দিন দেখি আপনার স্টেপ, তারপর আমি অবশ্যই আমি আপনাকে বলবো। আমার বলার একজন সাধারণ জনগণের অধিকার থাকে, আমি বলবো। ধন্যবাদ।